আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার ক্লাস করব, সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত আমার ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে কমেন্ট করে জানাও ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা বা সবকিছু তুমি ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, এটা একটু খুব দ্রুত বলবা। আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার অনেকদিন পরে আজকে ক্লাস নিতেছি। এতদিন বাংলা যে কয়টা ক্লাস হয়েছে সবগুলোতে আমরা হচ্ছে কি পড়ছিলাম, সেকেন্ড পেপার নিয়ে ক্লাস করছি। আজকে আমরা ফার্স্ট পেপার নিয়ে ক্লাস করব বা ফার্স্ট পেপার আজকে পড়বো। সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা যে ভাইয়া সাউন্ড ঠিক আছে কিনা বা তুমি ক্লাসে এই মুহূর্তে জয়েন আছো কিনা, সবকিছু দেখতে পাচ্ছ কিনা, এটি একটু আমাকে কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? সবাই খুব দ্রুত জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা যে ভাইয়া সবকিছু ঠিক আছে, সাউন্ড ঠিক আছে বা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছি, এটা একটু আমাকে কমেন্টে জানাই দাও। তুমি কমেন্ট করে জানাই দিলে ইনশাআল্লাহ আমি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার বিভীষণের প্রতি মেঘনাদ, বাংলা ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে এই কবিতাটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। আজকে আমরা প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব বা লাইন টু লাইন তোমাদের বোঝানোর চেষ্টা করা হবে আজকের ক্লাসে। এই জন্য আমি চাইবো সবাই ক্লাসে জয়েন থাকো। তো সবাই জয়েন হও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটাও আমাকে একটু কমেন্টে জানাই দিবা, খুব দ্রুত জানাইতে হবে। আমি দেখতে পাচ্ছি কাশফিয়া জয়েন আছো, সারা জান্নাত জয়েন আছে, ইভা, সুমাইয়া, তাবাসসুম, এরপরে রাজু, তারপরে আমাদের রাজু ভাইয়ের পরে কি আছে, রাজু পরামানিক, ইভা, আরো হচ্ছে আমাদের আরো যারা আছে একটু দ্রুত কমেন্ট করো, কমেন্ট করে সুমাইয়া, জাহান, আকরাম ইসলাম, যারা ক্লাসে জয়েন আছো বা যারা ক্লাসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু বলবা, ঠিক আছে? তোমরা যত দ্রুত জয়েন হবা আমি তত দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। তোমাদের জন্য ক্লাস, এখন যদি তোমরাই ক্লাসে না থাকো তাহলে কি সেটা দেখতে ভালো লাগে বলো ভাইয়া? যাদের জন্য যাহার লাগি আমি বিভাগী হই তাহার জন্য ঘর বাঁধি, প্রতিদান কবিতাটা পড়ছো না? সো যাদের জন্য আমি এত কাজ করি তারাই যদি আমার ক্লাসে না আসে তাহলে কি ক্লাস করে মজা পাওয়া যায় বলো? সো সবাই জয়েন হয়ে যাও এবং কমেন্টে জানাও। আমি অলরেডি অনেককে দেখতে পাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ সবাই জয়েন হচ্ছে, সবাই আস্তে আস্তে জয়েন হও, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়তেছি বা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়ের নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণ নামক একজন মীর জাফর ছিল, মীর জাফর আমরা হচ্ছে এক জায়গায় মীর জাফরের গল্প জানি। বিভীষণের প্রতি যে মেঘনাদ, এইখানেও আমরা একজন বিশ্বাসঘাতকের কথা শুনবো, বিশ্বাসঘাতকের চরিত্র সম্পর্কে জানবো। আরেকজন ছিল মেঘনাদ, একজন বীর, একজন দেশপ্রেমিক, একজন বীর, একজন দেশপ্রেমিক। এই যে একজন আমাদের বিশ্বাসঘাতক, দেশের মাতার সাথে যে বিশ্বাসঘাতকতা করে এই একটা চরিত্র, আরেকটা দেশের জন্য যে কাজ করে দেশপ্রেমিক একটা চরিত্র, সেই চরিত্র সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই জয়েন থাকবা এবং এইটা মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত একটি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে? তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সবাই জয়েন হও। সীমা, জান্নাতুল, মিম, তারপর হচ্ছে আশা, সাজিদ, তারপরে আমাদের হচ্ছে ডালিয়া, তৌফিক। ছেলেদের নাম না বললে নাকি স্যারদের নামে অনেক উল্টাপাল্টা কথা বলো তোমরা, শুনছি, কিন্তু ছেলেরা কমেন্ট করে না, আমরা নাম পড়বো কেমনে, তাই না? ইমন ভাই, তারপরে আমাদের ঈশান মিয়া, তারপরে আরো যারা আছো সবাই একটু জয়েন হও এবং ক্লাসে থাকবা, ঠিক আছে? বাড়তি কোনো কথা বলার দরকার নাই বা এক্সট্রা কোনো কমেন্ট করার দরকার নাই, যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করবো তখন কথা বললেই হবে। হ্যাঁ, জাকিয়া, তৌফিক, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করা যায় ভালো আছো, ঠিক আছে তৌফিক? তাহলে আজকে আমরা শিখবো কি, বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, ঠিক আছে? বিভীষণের প্রতি মেঘনাদ, এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যগ্রন্থটি আমাদের পড়ার আগে বা কবিতাটি পড়ার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার। এই কারণে, কারণ এইখানে ফরিদা বেগম, হ্যাঁ, কেন জানা দরকার বা কি কারণে আমরা জানবো, এইখানে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যগ্রন্থটা জানার আগে একটা ইতিহাস বা একটা পটভূমি পড়া দরকার। সেটা হচ্ছে রামায়ণ। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যারা আছে, রামায়ণ, সেই রামায়ণে ছিল হচ্ছে খলনায়ক ছিল বা রামায়ণের যে হচ্ছে নেগেটিভ চরিত্র সেটা হচ্ছে রাবণ। রামায়ণের হচ্ছে নেগেটিভ চরিত্র বা ভিলেন চরিত্র বা আমরা বলতে পারি যে অসুর বা শয়তানটা হচ্ছে আমাদের রাবণ।
এবং আমাদের রাম হচ্ছে সেখানকার নায়ক, রাম হচ্ছে আমাদের একজন দেব। কিন্তু আমরা যদি বিভীষণের প্রতি মেঘনাথ এই কাব্যগ্রন্থটা পড়ি, তখন দেখা যাবে যে রামকে তুলনা করা হচ্ছে একজন ভীতু কাপুরুষ হিসেবে, আর মেঘনাথ যে হচ্ছে শয়তানের ছেলে, শয়তানের ছেলে বা হচ্ছে যে একজন এটাকে বলা যায় যে শয়তানের বংশোদ্ভূত বা শয়তানের সাথে যে থাকে, সে তাকে বলা হচ্ছে আমাদের কি দেশপ্রেমিক, তাকে বলা হচ্ছে আমাদের দেশপ্রেমিক, দেশের মানুষের জন্য জীবন যে দেয় সেটা। তো এইখানে অনেকের অনেক ধরনের প্যাচ লাগতে পারে, যারা মানে জানো না, যারা রামায়ণ সম্পর্কে জানো না বা রামায়ণ কখনো এই সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের এখানে প্যাচ লাগার কোনো বিষয় নাই। কিন্তু যাদের ধারণা আছে, মোটামুটি একটা আইডিয়া আছে, তারা একটু প্যাচ বুঝ লাগাইতে পারো। ঠিক আছে, তাহলে আমরা যে চরিত্রগুলো পড়বো, এইখানে আমরা 4টা চরিত্র পাবো। যদি আমরা বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যগ্রন্থটা পড়ি, তাহলে আমরা 4টা চরিত্র পাবো। একটা হচ্ছে মেঘনাথ চরিত্র, 2 নাম্বার হচ্ছে বিভীষণ চরিত্র, বিভীষণ, 3 নাম্বার হচ্ছে আমাদের রাম চরিত্র, আর 4 নাম্বার হচ্ছে রামের সহোদর বা ভাই হচ্ছে লক্ষণ। এছাড়াও আমরা কিছু চরিত্র পাবো, সেটা হচ্ছে রাবণ, সেটা পাবো হচ্ছে কুম্ভকর্ণ, পাবো নিকোষা, এ ধরনের অনেকগুলো চরিত্র পাবো, এই ধরনের অনেকগুলো চরিত্র পাবো। কিন্তু আমাদের মূল বা মোটে যে চরিত্রগুলো নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেঘনাথ চরিত্র আর বিভীষণ চরিত্র। আমরা অনেকগুলো চরিত্রের সাথে এই কবিতাটা যখন আমরা পড়তে যাব বা যখন আমরা বাসায় একা একা পড়বো, তখন আমরা জানবো যে এইখানে অনেকগুলো চরিত্র আছে। মেঘনাথ নামের একটা চরিত্র আছে, বিভীষণ নামের একটা চরিত্র আছে, রাম নামের একটা চরিত্র আছে, লক্ষণ নামের একটা চরিত্র আছে, রাবণ আছে, কুম্ভকর্ণ আছে, নিকোষা আছে, এরপরে আরো কয়েকটা চরিত্র আমরা পাবো। কিন্তু আমাদের যেই চরিত্রগুলো মনে রাখতে হবে, ফুল জানি এখন আমি সমস্যায় হবে, হ্যাঁ, এখন আমরা যে চরিত্রগুলো জানবো সেটা হচ্ছে, আমরা এই 4টা চরিত্র যদি আমরা জানতে পারি, আমরা জানি সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আসে, সাদৃশ্য বা বৈসাদৃশ্য আসে, তাই না? যারা আমার আগের ক্লাস করছো তারা অবশ্যই জানো দৃশ্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্য। সাদৃশ্য মানে হচ্ছে চরিত্রের সাথে মিল, বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। এইটা তোমরা যারা পরীক্ষা দিছো, তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছো, ফার্স্ট ইয়ারে প্রায় 2-3টা পরীক্ষা দিয়ে ফেলছো, সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সবাই জানো যে প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন। প্রশ্নের প্যাটার্নের গ নাম্বার যে প্রশ্নটা হয়, সেই প্রশ্নের মধ্যে আমাদের সাদৃশ্য বা বৈসাদৃশ্য চাই। সাদৃশ্য মানে চরিত্রের সাথে মিল, বৈসাদৃশ্য মানে হচ্ছে চরিত্রের সাথে অমিল। এখন আমরা এই যে যখন বলা হবে যে তোমার উদ্দীপকে পাঠিত গল্পের সাথে বা কবিতার সাথে কোন চরিত্র মিলে, মনে করো উদ্দীপকের মধ্যে দেওয়া আছে হচ্ছে আমাদের সাব্বির, উদ্দীপকে দেওয়া আছে আমার সাব্বির ভাইয়ের নাম, ঠিক আছে, উদ্দীপকে বলা আছে সাব্বির ভাইয়ের নাম। এখন সাব্বির ভাইয়ের চরিত্রের সাথে আমি যে আমার কবিতাটা পড়লাম, এই কবিতার মধ্যে যে 4টা চরিত্র আছে, মেঘনাথ, বিভীষণ, রাম নাকি লক্ষণ, কোন চরিত্রের সাথে আমাদের সাব্বির চরিত্রের মিল পাওয়া যায়? এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের উত্তর করতে হয় বা এই প্রশ্নের উত্তরটা যদি আমাদের লিখতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে বা প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন চরিত্র কি ধরনের আচরণ করে, কোন চরিত্র কি ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, কোন চরিত্র কি নির্দেশ করে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, আজকে আমাদের প্রথম কাজ বা আমাদের ক্লাসের প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আমরা প্রথমেই জানবো চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা গ নাম্বার প্রশ্নের উত্তরটা কিভাবে করতে পারি সেই বিষয়টা আজকে জানবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, কি পড়তেছি আমরা? প্রথমে কি পড়তেছি আমরা? প্রথমে যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন পড়তেছি, আর গ নাম্বার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উত্তরটা করার জন্য আমরা প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে প্রথমে জানবো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা যদি প্রথম চরিত্র সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা এই 4টা চরিত্রের বাইরে আমাকে আরো একটা চরিত্র সম্পর্কে জানতে হবে, বা আরেকটা চরিত্র সম্পর্কে সাধারণত মাঝে মাঝে এমসিকিউ চলে আসে বা সাধারণত প্রশ্ন চলে আসে। সেই চরিত্রটার নাম কি জানো সবাই? সেই চরিত্র হচ্ছে আমাদের লেখক পরিচিতি বা আমাদের লেখক মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, তাই না? তো আমরা কিছু প্রশ্ন আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানবো বা মধুসূদন সম্পর্কে কিছু বিষয় সম্পর্কে আমরা ধারণা নিব। তো একদম শর্টকাট, জাস্ট 2 মিনিট টাইম লাগবে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের জানার জন্য। এই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এই যে বাটপার লোকটা, এই যে সিটকেচরের মতো দেখতে লোকটা, এই
লোকটাই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, আধুনিক কবিতা, চলিত ভাষার কবিতার জনক হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যিনি 25শে জানুয়ারি 1924 সালে 25শে জানুয়ারি 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 29শে জুন 1873 সালে মৃত্যুবরণ করেন। এই 25শে জানুয়ারি 1824 সালে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন বাংলার সাহিত্য, বাংলার কবিতা, বাংলার গল্প, বাংলার হচ্ছে উপন্যাস সবকিছুই ছিল সাধু ভাষায়। সবকিছু কি ভাষায় ছিল? সাধু ভাষায়। অর্থাৎ এভাবে করা যাবে না, এভাবে তুমি করতে পারো না, তুমি কি চলিতে চাইবে, তুমি কি যাইতে চাইবে, হ্যাঁ, একটা সাধু ভাষা আছে না, সেই সাধু ভাষা ছিল। কিন্তু যখন মাইকেল মধুসূদন দত্ত বাংলায় আসলেন, এরপরে তিনি যখন লেখালেখি শুরু করলেন, তখন তিনি কি করলেন, তখন আমরা যে স্বাভাবিকভাবে কথা বলি, আমরা যে আমার বন্ধুর সাথে যেমনে কথা কই, আমি আমার ভাইয়ের সাথে যেমনে কথা কই, আমি আমার মায়ের সাথে যেমনে কথা কই, ওই কথার মতোই কথা তিনি তার কবিতার মধ্যে বলতে শুরু করলেন, তিনি তার লেখার মধ্যে বলতে শুরু সরি না প্রমোদ চৌধুরীকর, তিনি ওই রকম কিছু বিষয় নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা, বাংলার জন্য সাপ্লিমেন্ট তোমার যেটা ইচ্ছা সেটা নিতে পারো, কিন্তু পড়তে হবে। তুমি ক্যাপ্টেন কিনো, পড়তে হবে। তুমি লেকচার কিনো, পড়তে হবে। তুমি পাঞ্জেরি কিনো, পড়তে হবে। তুমি আমাদের বই কিনো, পড়তে হবে। যেটাই কিনো তোমাকে পড়তে হবে। তুমি যেটা কিনেই পড়বা সেটাতেই তুমি বেস্ট করবা। বাট কিনা বাসায় ফালাই রাখলা, বাট পড়লা না, তাইলে তো হবে না, তাই না? তো পড়লে সবকিছুতেই আলহামদুলিল্লাহ, না পড়লে কোনো কিছুতেই হবে না। ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানলাম যে তিনি 25শে জানুয়ারি 1824 সালে জন্মগ্রহণ করেন, 19শে জুন 1973 সালে মৃত্যুবরণ করেন। এখন মাইকেল মধুসূদন দত্তের ঠিক আছে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জন্ম এবং মৃত্যুটা জানলেই হবে মোটামুটি ভাবে। সো এতটুকু আমরা ধারণা নিয়ে রাখলাম। এখন মাইকেল মধুসূদন দত্তের বেশি দিন তো বাঁচি নাই, আচ্ছা বাঁচে নাই বা বেশি দিন বাঁচে না, কিন্তু যেই কয়দিন বাঁচছে একদম হালাল করে গেছে, বুঝো নাই? এখন আমরা যেই কয়টা চরিত্র সম্পর্কে জানবো, আমি চরিত্র সম্পর্কে আগেও বলছি, মেঘনাথ চরিত্র, বিভীষণ চরিত্র, লক্ষণ চরিত্র, রাম চরিত্র। মেঘনাথ চরিত্রটা কে ছিল? মেঘনাথ চরিত্র হচ্ছে রাবণের ছেলে ছিল। রাবণ যেহেতু শয়তান ছিল, শয়তানের ছেলে শয়তানি হইলেও হইতে পারে, কিন্তু আমরা শয়তানের ছেলে এখানে শয়তান করবো না, আমরা করবো দেশপ্রেমিক। এরপরে বিভীষণ ছিল রাবণের ভাই, শয়তানের ভাই। রাবণের ভাই মানে হচ্ছে কি শয়তানের ভাই। রাবণকে হিন্দু ধর্মরা মনে করে এ হচ্ছে আমাদের, আমরা যে শয়তান বলি, হিন্দু ধর্মরা এই রাবণকে শয়তান হিসেবে উল্লেখ করে বা তাকে হচ্ছে খারাপ দেবতা হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে, এরপরে লক্ষণ যে রামের ভাই ও সহযোদ্ধা ছিল, আর রাম যেটা হিন্দু ধর্মের দেবতা, নাম ছিল রাম। ঠিক আছে, তাহলে প্রথম চরিত্র সম্পর্কে আমরা জানতেছি। দেখো, প্রথম চরিত্র সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে মেঘনাথ চরিত্র। এই মেঘনাথ চরিত্র হচ্ছে আমাদের কি চরিত্র? মেঘনাথ চরিত্র আমাদের প্রধান চরিত্র। এই মেঘনাথ চরিত্র হচ্ছে প্রধান চরিত্র। এখন তোমরা যদি তোমাদের সৃজনশীলের গ নাম্বারের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য চাই, সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় কোন বীরের সাথে তুলনা করা হয়, কোন দেশপ্রেমিকের সাথে যদি তুলনা করা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের মেঘনাথ চরিত্র। কারণ দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য আমাদের এই মেঘনাথ নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন, নিজের জীবনকে একদম বিলিয়ে দিয়ে গেছেন, এবং সে কখনো মৃত্যুকে ভয় করে না। সে কখনো কি করে না? মৃত্যুকে ভয় করে না। তার মানে আমরা একটা বিষয় ইঙ্গিত পাইলাম বা আমরা একটা বিষয় জানতে পারলাম যে যদি কোনো দেশপ্রেমিক চরিত্র আসে আমাদের উদ্দীপকের মধ্যে, যদি এমন কোন চরিত্র আসে যেই চরিত্রটা দেশপ্রেমিক চরিত্র, যে হচ্ছে একজন বীর যোদ্ধা চরিত্র, যে দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, তাহলে আমরা সেটাকে বলে দিব এই চরিত্রের সাথে আমরা আমাদের পাঠিত বইয়ের মেঘনাথ চরিত্রের সাথে মিল পাই। আমরা মেঘনাথ চরিত্রের সাথে মিল পাই। ঠিক আছে, বুঝতে পারছো এক নাম্বারটা? স্যার সে কি মাত্র 13 বছর বাঁচে কবি? না না, আমাদের কি বলে, মাইকেল মধুসূদন দত্ত প্রায় 50 বছর, 51 বছর বাঁচছিলেন। আর 18 বছর বাঁচছে, 18 না 21 বছর বাঁচছিলেন। তোমাদের এই বইয়ে একজন 18 বছর বয়স কবিতা লিখেছেন, সুকান্ত ভট্টাচার্য, তিনি 18 বছর, 21 বছর বেঁচে ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? তাহলে মেঘনাথ চরিত্রের সাথে কোন জিনিসটা পাইলে আমরা মেঘনাথ চরিত্রের সাথে তুলনা করব, কোন চরিত্র বা কোন বৈশিষ্ট্য পাইলে আমরা বলবো যে এই চরিত্রটা মেঘনাথ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, বা কোন চরিত্রের বিপরীতে গেলে আমরা বুঝবো এটা মেঘনাথের বৈসাদৃশ্য। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে একটু বলবা। ঠিক আছে, অবশ্যই পাবা, বোর্ড প্রশ্ন পড়লে এমন কমন পাওয়া যায়। ঠিক আছে, কারেন্ট নাই, ডাটা চালাইছে কিন্তু নেট অনেক সমস্যা। আচ্ছা ঠিক আছে, বুঝছো এই বিষয়টুকু। এরপরে বিভীষণ চরিত্রটা আমরা একটু ক্লিয়ার হই। বিভীষণ হচ্ছে আমরা কি বলবো, বিভীষণ
চরিত্রের সাথে মিল পাবো কখন? বিভীষণ চরিত্রের সাথে মিল পাবো কখন? বিভীষণ চরিত্রের সাথে কখন আমরা বলবো এই চরিত্রটা হচ্ছে বিভীষণ চরিত্র? কখন আমরা বলবো এই চরিত্রটা হচ্ছে বিভীষণ চরিত্র? যখন আমরা দেখব ঘরের শত্রু যে ঘরের খায় আর বনের মোষ তাড়ায়, যে ঘরের খায় কিন্তু বনের মোষ তাড়ায়। কি বললাম? যে ঘরের খায় কিন্তু বনের মোষ তাড়ায়, এরকম কোন বৈশিষ্ট্য যদি আমরা ধরতে পাই তাহলে সেটাকে আমরা বিভীষণের সাথে চরিত্রের সাথে মিল পাবো। এখন বলতে পারো ভাইয়া ঘরের খায়া বনের মোষ তাড়ানো এই বিষয়টা কি? ঘরের খায়া বনের মোষ তাড়ানো এই বিষয়টা কি? এটা তো বুঝলাম না। এইটা যদি আমরা বুঝতে চাই তাহলে এইভাবে বুঝতে হবে যে একজন আপন মানুষ, একজন কাছের মানুষ, একজন রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্কের সাথে সে বেইমানি করে, রক্তের সম্পর্কের সাথে সে বিশ্বাসঘাতকতা করে, সে আরেকজনকে সাহায্য করে, আরেকজনকে ঘরে নিয়ে আসে এবং নিয়ে এসে আমার ঘরকে নষ্ট করে দেয়, এরকম কোন বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই তাহলে সেটা হচ্ছে আমাদের বিভীষণ চরিত্র। যে যে কি করে? যে বিশ্বাসঘাতকতা করে, যে বিশ্বাসঘাতকতা করে এবং দেশদ্রোহিতার মতো কাজ করে। কি করে? বিশ্বাসঘাতকতা করে এবং দেশদ্রোহিতার মতো কাজ করে। বিশ্বাসঘাতকতা কেমন ভাবে করলো? এই যে মেঘনাদ, মেঘনাদ বিভীষণকে অনেক বিশ্বাস করত, কিন্তু এই বিভীষণই রাম এবং লক্ষণকে তাদের যে যজ্ঞাগার ছিল বা তাদের যে যেখানে হিন্দুরা দেখবা যে হিন্দুরা পূজা করে, তাই না? কোনো কাজ করার আগে পূজা করে। সো মেঘনাথেরও যখন সে যুদ্ধে যাইতো, মেঘনাথও যখন যুদ্ধে যাইতো, যুদ্ধে যাওয়ার আগে মেঘনাথ কি করতো? পূজা করতো। তার যে তাদের যে একটা বিশ্বাস বা ধ্যান ধারণা ছিল সেই জায়গা থেকে সে নিকোলাস যজ্ঞাগারে, না কি যেন যজ্ঞাগারের নামটা, যাই হোক একটা যজ্ঞাগারের নাম আমরা পাবো। তো ওই যজ্ঞাগারে যখন যজ্ঞ করতেছিল বিভীষণ জেনে শুনে মেঘনাথকে হত্যা করার জন্য বা মেঘনাথকে পরাজিত করার জন্য রামকে এবং লক্ষণকে পেছনের দরজা দিয়ে নিয়ে আসে এবং মেঘনাথকে হত্যা করার পরিকল্পনা করে, যার কারণে বিভীষণকে বিশ্বাসঘাতক বলা হয়। এবং দেশের মানুষের পক্ষে না থেকে সে শুধুমাত্র রাম এবং লক্ষণের পক্ষে যায় এবং রাম লক্ষণকে সাহায্য করে, সহযোগিতা করে, এর কারণে তাকে দেশদ্রোহী বলা হয়। তাহলে বুঝতে পারছো, আমরা যদি এমন কোন চরিত্র পাই যেই চরিত্রটা আমাদের নিজেদের বিশ্বাস নিয়ে হচ্ছে খেলা করে, বিশ্বাসঘাতকতা করে এবং সেই সাথে সাথে দেশ এবং দেশের জাতির বিরুদ্ধে যে কাজ করে, দেশ এবং জাতির বিরুদ্ধে যে কোনো কাজ করে, এরকম কোন চরিত্র পাইলে আমরা সেই চরিত্রকে চোখ বন্ধ করে বলবো এই শালাই হচ্ছে আমাদের বিভীষণ শালা। এই শালাই কোন শালা? এই শালাই হচ্ছে আমাদের বিভীষণ শালা। ঠিক আছে? তাহলে যদি আমরা পাই বিশ্বাসঘাতকতা আর দেশদ্রোহী, যেই কাজটা আমাদের মীর জাফর করেছিল, যেই কাজটা আমাদের ঘসিটি বেগম করেছিল, যেই কাজটা মীর মদন করেছিল, আর যেই কাজটা আমাদের কি জানো রাজদুর্লভ করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, সেই কাজটাই হচ্ছে আমরা এই কাজটাই যদি পাই সেটা হচ্ছে বিভীষণের কাজ। ঠিক আছে? যেই কাজটা রাজা কৃষ্ণচন্দ্র করেছিল। হ্যাঁ, গোপাল ভাঁড়ের যে রাজা কৃষ্ণচন্দ্র আছে না, গোপাল ভাঁড়ের, অনেকেই গোপাল ভাঁড় দেখো কিন্তু অনেকেই জানো না গোপাল ভাঁড়ের যে রাজা কৃষ্ণচন্দ্র, এই কৃষ্ণচন্দ্র কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কি করেছিল? ষড়যন্ত্র করেছিল এবং সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য যত ধরনের আয়োজন ছিল সেই আয়োজনগুলো করেছিল। তাহলে এরকম বিশ্বাসঘাতকতা যদি আমরা পাই সেটাকে আমরা বিভীষণের চরিত্রের সাথে বলে দিব যে এই চরিত্রটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, নিকম্বলা পূজা করতো। হ্যাঁ, নিকম্বলায় পূজা করতো। ধন্যবাদ, অপূর্ব অপূর্ব। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বিভীষণ, এরপরে আমরা মেঘনাথ চরিত্র পারলাম, বিভীষণ পড়লাম, তারপরে আমরা লক্ষণ চরিত্র পড়ব। লক্ষণ একজন বীর যোদ্ধা, লক্ষণ একজন দেবতা যাকে হিন্দু ধর্মের মানুষরা পূজা করে, যাকে তারা শ্রদ্ধা করে, যার সামনে তারা নানা ধরনের আয়োজন করে। কিন্তু আমরা এই কবিতাটা যখন পড়বো তখন দেখবো আমাদের লক্ষণ হচ্ছে নিচু এবং ভীতু যোদ্ধা। লক্ষণ কি? নিচু এবং ভীতু যোদ্ধা। এবং লক্ষণকে চন্ডালদের সাথে তুলনা করা হয়েছে। কোন কাদের সাথে? চন্ডালদের সাথে। এখন বলতে পারো ভাইয়া চন্ডাল কি? আমরা সবাই জানি শালা চারাল, এইরকম গালি অনেকেই দাও না, শালা চারাল, খাইতে দেস না, কথা কস না, এরকম অনেকেই বলে না। তো চন্ডাল মানে চারাল বোঝানো হয়, চন্ডাল মানে চারাল। এখানে লক্ষণকে এরকম ভাবে চন্ডাল শব্দটা ব্যবহার করে তাকে নিচু করা হয়েছে, তাকে ছোট হিসেবে তুলনা করা হয়েছে। লক্ষণ কিন্তু চন্ডাল না। ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের লক্ষণ হচ্ছে এই চরিত্রে আমরা যদি এমন কোন চরিত্র পাই যেই চরিত্রটা ভীতু ছিল, যে নিচু চরিত্রের মানুষ ছিল, এরকম কোন লক্ষণ যদি আমরা আমাদের উদ্দীপকের মধ্যে পাই তাহলে সেই চরিত্রটাকে আমরা লক্ষণ চরিত্রের সাথে বলে দিব। তাছাড়াও আমরা যদি এমন কোন বৈশিষ্ট্য পাই যেটা হচ্ছে যুদ্ধের ময়দানে পিছন থেকে আঘাত করে, যুদ্ধের ময়দানে কি করে? পেছন থেকে আঘাত করে। যুদ্ধ করার একটা নিয়ম আছে, এই নিয়মটা যারা মানে না তারা হচ্ছে ভীতু যোদ্ধা। যুদ্ধ করার নিয়ম কি? ফেস টু ফেস, একদম আই টু আই। হ্যাঁ,
একদম সামনাসামনি, একদম সামনাসামনি কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ কখনো পেছন থেকে এসে আঘাত করলে হয় না, যুদ্ধ করতে হয় সামনাসামনি, সমানে সমানে, ঠিক আছে? কিন্তু আমাদের এই লক্ষণ কি করেছিল? সামনাসামনি যুদ্ধ না করে বিভীষণের সাহায্য নিয়ে পেছন দরজা দিয়ে মেঘনাথের কাছে আসে এবং মেঘনাথকে হত্যার পরিকল্পনা করে, যার কারণে তাকে বলা হয় নিচু এবং ভীতু যোদ্ধা। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছে এই অংশটুকু? গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র হলো মির্জাফর। হ্যাঁ, তারপরে আসো আমরা রাম সম্পর্কে জানি। এইখানে রাম হচ্ছে, আমরা জানি রাম একজন দেবতার নাম, রাম একজন দেবতার নাম, হিন্দুরা যাকে অনেক পূজা করে। কিন্তু এইখানে রামকে তুলনা করা হচ্ছে, এইখানে রামকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? রামকে তুলনা করা হচ্ছে খলনায়ক হিসেবে, রামকে এখানে ভিলেন ধরা হচ্ছে। রাম একজন ভিলেন, যে দেশের মানুষের সাথে কাজ করে না, দেশের জন্য, দেশের স্বার্থে কাজ করে না। সে কি করছে? একটা দেশকে নির্মম ভাবে হত্যা করছে, একটা দেশের রাজাকে, একটা দেশের যে সর্বোচ্চ ব্যক্তি, তাকে হচ্ছে কি করেছেন? মিথ্যার আশ্রয় নিয়ে বা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে, বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাকে পরাজিত করার চেষ্টা করেছে। যার কারণে এখানে রামকে আমরা খলনায়ক হিসেবে পাবো, বা রামকে আমরা এখানে লক্ষ্য করতে যাব যে রাম হচ্ছে একজন এমন একটা চরিত্র যে মেঘনাথের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিভীষণের সাহায্য নিয়ে যুদ্ধে যুদ্ধে লড়াই করেছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা পাবো। তাহলে আমরা যদি কি বলেন, বুঝিয়ে বলেন। চন্ডাল বলতে নিম্ন জাতি বোঝানো হয়। হিন্দু ধর্মে চন্ডাল বা চারাল বলতে নিম্ন বা নিচু জাতি বোঝানো হয়। আমরা হয়তো বা অনেকে মানি না, মুসলিমদের আল্লাহ আমাদের সবাইকে মুসলিম করে পাঠাইছেন, এটা অনেক। আমরা কখনো নিচু জাত, ধনী জাত, বড় জাত, আভিজাত এরকম কিছু বুঝি না। কিন্তু হিন্দুদের মধ্যে একটু মানে তাদের বংশ নিয়ে একটা বাড়াবাড়ির বিষয় আছে। তো এই কারণে তাদেরকে চন্ডাল বলা হয়। চন্ডাল দ্বারা বোঝানো হয় তারা নিচু বা তারা ছোট জাত, তাদেরকে মানে ছোট বা নিচু মনে করা হয়। ঠিক আছে, তো এই কথাটা আমি বলছিলাম, যার প্রেক্ষিতে আমাদের একজন হচ্ছে নিম্ন জাতি উত্তরটা দিছে। এখন তুমি বুঝো না, বাট আমি একটু বুঝাই দিলাম। ঠিক আছে ভাইয়া, লক্ষণ বুঝছো? সবাই কি চরিত্রগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলবা। সবাই, আমি মোটামুটি 80-90 জনের মতো স্টুডেন্ট পাচ্ছি আমাদের ক্লাসে। তো সবাই চরিত্রগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলতে হবে যে ভাইয়া আমি একটু ধারণা পাইছি বা আমি লিখতে পারবো। গ নাম্বারে সাদৃশ্য বৈসাদৃশ্য আমি লিখতে পারবো। আর যারা ক্লাসে একটু লেট করে আসছো, দেরি করে আসছো, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের ক্লাসটা রেকর্ড থাকে, তুমি রেকর্ডটা আবার দেখে নিবা। এই 10 মিনিটের ক্লাসটা একটু দেখবা, দেখলে ইনশাআল্লাহ কি হবে, তুমি ক্লাসটা বুঝে যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলবো। 80টা কমেন্ট দেখতে চাই আমি, 80 জনই বলবো, আমি 80 জনের নাম বলবো। রেহানা, সোমকুল, তারপর লক্ষণ দাস, তারপরে স্যার আপনাকে বলি নাই, একটা ছেলে দেখে হিন্দুদের নিয়ে বলেছে। আচ্ছা, এখানে হিন্দুদের বলানো হয় নাই, আমি বলছি যে হিন্দু ধর্মে চন্ডাল বলতে নিচু জাত বোঝানো হয়, এটা আমি বলছি। আর ও ওই জিনিসটা বোঝানোর জন্য আসলে ওই কমেন্টটা করছে। এখানে তোমাকে বা হিন্দু জাতিকে বলে বা হিন্দু জাতিকে নির্দেশ করে বলে নাই। ও বলতে চাইছে যে চন্ডাল দ্বারা হিন্দুরা তাদের নিচু যে হচ্ছে জাত আছে তাদেরকে বোঝানো হয়। ঠিক আছে, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, তো ভুল বোঝাবুঝি করো না। ও তোমারে বলে নাই, ও হচ্ছে আমার যে উত্তরটা ছিল ওই উত্তরটাই লিখছে যে হিন্দুদের নিচু জাত বোঝানো হয়, চন্ডাল দ্বারা নিচু জাত বোঝানো হয়, এই জিনিসটাও লিখতে চাইছিল। ঠিক আছে, লিমন খান, তারপরে ফাইজ, এরপরে সাব্বির, তারপরে আমাদের তৌফিক, অভিযাত্রী ভালো। আচ্ছা, অভিযাত্রী ভালো, ঠিক আছে। তারপরে অর্ণব, এগুলো আগে থেকে জানে, আগে থেকে জানলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, না জানলেও জানার চেষ্টা করবা। যারা আগে থেকে জানো, এইখানে অনেক স্টুডেন্ট আছো যারা মনে করো আমি হচ্ছে সব জানতা শমশের, তো সব জানতা শমশের যদি হয়ে থাকো আমার ক্লাস করার দরকার নাই, বাট না জানলে ক্লাস করো। ঠিক আছে, যারা সব জানতা শমশের তাদেরকে পড়াইতে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারছো? বাকিটা মোটার মুটিরে একসাথে লইয়া বাকিটা শেষ করবা। ঠিক আছে, তুমি যদি মোটা হও আর একটা মুটিরে লইয়া বাকি অংশটুকু শেষ করো। এখন আমরা কি করব দেখো, এখন আমরা যেই কাজটা করব এই ক্লাসে, সেই কাজটা হচ্ছে আমরা এখন একদম বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তোমরা কি চাও আমি প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা করি? তোমরা কি কেউ কি চাও আমি প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা করি, নাকি চাও জাস্ট আমি গল্পটা বলে দেই? আমি চাইলে এই মেঘনাথের প্রতি, বিভীষণের প্রতি মেঘনাথ, এই কবিতাটা গল্প আকারে বলেও শেষ করতে পারবো। তুমি যদি চাও প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ধরে বোঝাতে, আমি সেটাও পারবো। এখন তুমি কি চাও এটা আমাকে একটু বলো। স্যার আমি বয় নিয়েছি, বয় থেকে পরে নিব। আচ্ছা, হৃদয় ভাই বয় নিয়েছে, বয় থেকে সে পরে নিবে। ঠিক আছে হৃদয় ভাই, তুমি বয় থেকে পরে নিও, কোনো সমস্যা নাই, বয় থেকেই পড়বে। বলো এখন আমি কিভাবে পড়বো? যদি বলো যে ভাই একটু ক্লাসটা লং করেন, আমি লাইন টু লাইন পড়াবো,
লাইন টু লাইন পড়াইলে ক্লাস কিন্তু অনেক বড় হবে। আর যদি বলো যে ভাইয়া শর্টকাট গল্প আকারে বলে দেন তাহলে মানে ক্লাসটা ছোট হবে, কোনো সমস্যা নেই। এখন তুমি কি চাও এটা আমাকে বলো। গল্পটা বলে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, চাকমা বলছে গল্পটা বলে দেন। রাইসা বলছে জি স্যার ভাইয়া, জি চাই ভাইয়া। তারপরে বলছে প্রতিটা লাইন পড়ান স্যার। এরপরে মির্জা বলছে স্যার, জি স্যার বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। লাইন টু লাইন বুঝাই দেন ভাইয়া, প্রতিটা লাইন ধরে বুঝাই দেন। আচ্ছা তাহলে আমি দুইজনের কথাই রাখি, ঠিক আছে একদম। তোমরা সবাই এখন আর কেউ কমেন্ট করবা না, এখন জাস্ট 5টা মিনিট আমার কথা শুনবা। 5টা মিনিট আমার কথা সবাই মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে। সামাদ এটা জানে। তো দেখো, এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই কাব্যগ্রন্থের মধ্যে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে মেঘনাদ এবং বিভীষণ। মেঘনাদ একটা জায়গায় যজ্ঞ করে, একটা যজ্ঞাগার, তাদের হচ্ছে নিকম্বলা যজ্ঞাগার নামক একটা যজ্ঞাগার আছে, যেই যজ্ঞাগারে সে যজ্ঞ করে। যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ সব সময় যুদ্ধে যাওয়ার আগে নিকম্বলা যে যজ্ঞাগার আছে সেখানে যজ্ঞ করে, বা তাদের যে ঈশ্বর আছে, তারা যেটাকে মনে করে ঈশ্বর, বা তাদের যে দেবতা, শয়তানেরও একটা ঈশ্বর আছে। সো সে কি করে, তার জন্য পূজা অর্চনা করে, বা দেবতাকে খুশি করা যে ধরনের প্রোগ্রাম আছে, বা দেবতাকে খুশি করার যে তাদের যে আয়োজন আছে, সেই আয়োজনটা মেঘনাদ করে। এবং এই আয়োজন করার মাঝখানে একটা সময় হঠাৎ করে বিভীষণ, তার চাচা, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, তো চাচা ওই যজ্ঞাকারে হঠাৎ করে ঢুকে যায়। হঠাৎ করে কি করে, ঢুকে যায়। এবং ঢুকে আসার পরে মেঘনাদ যখনই ঢুকে তখনই মেঘনাদ দেখতে পায় যে বিভীষণের পিছে আরেকজন আছে। এবং এই বিভীষণের পেছনে যে ছিল সে হচ্ছে লক্ষণ, বিভীষণের পেছনে যে ছিল সে হচ্ছে লক্ষণ। এই লক্ষণকে দেখে মেঘনাদ তার চাচাকে বলে, চাচা তুমি এই কাজটা কিভাবে করলা, কেমনে করলা, এটা কেমনে হয়, তুমি আমার আপন চাচা, আর তুমি আমাদের যে যজ্ঞাগার বা আমাদের যে পবিত্র স্থান, বা আমি যেখানে পূজা করি, সেইখানে একজন নিচু জাতের মানুষকে নিয়ে আসলা, যে আমার সাথে যুদ্ধ করতে চায়, আমাকে হত্যা করতে চায়, তাকে তুমি কিভাবে তুমি এইখানে নিয়ে আসলা, বা তুমি কিভাবে আমাদের জায়গায় বা আমাদের আস্তানায় বা আমাদের দেশে এরকম আমাদের দেশদ্রোহী, আমাদের দেশের ক্ষতি করতে চায় এমন একজন নিচু জাতিকে কিভাবে তুমি আমার সামনে নিয়ে আসলে, এটা বলে। এবং সেই সাথে সাথে মেঘনাদ বিভীষণের নানা ধরনের উপাধি দেয়, যে তুমি তো আমাদের একটা বংশের ছেলে, বা তুমি আমার বাবার ভাই, তুমি নিকোষা, নিকোষা হচ্ছে রাবণের মা, নিকোষার ছেলে, তুমি কুম্ভকর্ণের ভাই, তোমার তো জাত অনেক উপরে, তুমি তো অনেক উপরের লেভেলের, মানে অনেক উচ্চ জাতের একজন হচ্ছে উচ্চ জাতের একজন, তুমি উচ্চ জাতের একজন হয়ে কিভাবে নিম্ন জাতের একজন মানুষকে, বা মানে নিম্ন জাতের একজনকে, মানুষ বললে অনেকে রাগ করতে পারো, নিম্ন জাতের একজনকে আমাদের কাছে নিয়ে আসলা, এবং আমাকে হত্যা করার পরিকল্পনা কিভাবে করলা, এটা কিভাবে সম্ভব হয়, তুমি আমার আপন চাচা হয়ে কিভাবে এই কাজটা করলা। এই যে কথোপকথন ছিল, এই কথোপকথনটাই আমরা বিভীষণের প্রতি যে মেঘনাদ, সেই মেঘনাদ কাব্যগ্রন্থের মধ্যে সুন্দর মতো ফুটিয়ে তুলব। এবং এইখানে একটা বিষয় বোঝানো হয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ যখন বুঝতে পারে তার হাতে কোনো অস্ত্র নাই, যখন সে পূজা করতে যায় তখন তো কোনো অস্ত্র থাকে না, তখন তো সে যুদ্ধের কোনো সজ্জা নিয়ে থাকে না, তখন সে বলে আমার এই মুহূর্তে হয়তো আমি কোনো অস্ত্র নাই, আমাকে অস্ত্র আনতে যাও। তখন বিভীষণ বলে আমি কোনো অস্ত্র তোমাকে আনতে দিব না, তুমি এইরকম নিরস্ত্র ভাবে এখন যুদ্ধ করবা। নিরস্ত্র ভাবে যুদ্ধ করলে কি হবে, মেঘনাদ পরাজিত হবে, আর পরাজিত হওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু মেঘনাদ নিশ্চিত মৃত্যু জানার পরেও সে বলে যে এরকম একজন নিচু জাতিকে আমার কাছে নিয়ে আসছো, আমি যেভাবেই হোক ওকে জমালয়ে পাঠাবো। জমালয় মানে হচ্ছে আমাদের যে আমরা যেটাকে জান্নাত জাহান্নাম বলি, ওদের কাছে জমালয় মানে হচ্ছে জাহান্নাম, জমালয় মানে হিন্দু ধর্মের জাহান্নাম, যে ওকে আমি এখন হত্যা করব। মেঘনাদ বলে আমি নিরস্ত্র হয়েছি, তো কি হয়েছে, আমাকে অস্ত্র আনতে দাও। যখন বিভীষণ বলে না অস্ত্র আনা যাবে না, তখন মেঘনাদ বলে ঠিক আছে, অস্ত্র না আনতে দিলে নাই, আমি এই অবস্থায় লক্ষণের সাথে যুদ্ধ করব এবং লক্ষণকে পরাজিত করে তাকে জমালয়ে পাঠাবো। কিন্তু মেঘনাদ কি করলো, মেঘনাদ কিন্তু পিছু হাঁটলো না, মেঘনাদ কিন্তু বললো না যে না আমি যুদ্ধ করব না, আমি আমার দেশের জন্য দাঁড়াবো না। মেঘনাদ বললো যে আমি নিরস্ত্র হই, আমার হয়তোবা এখন কোনো সৈন্য নাই, কোনো ক্ষমতা নাই, তারপর আমি এই অবস্থাতেই যুদ্ধ করব এবং তাকে পরাজিত করব। ঠিক আছে, এই যে কথোপকথনটা ছিল, এই কথোপকথনটাই আমরা আমাদের এই কবিতার মধ্যে পাবো। এবং এইখানে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে বিভীষণ তার আপন ভাইয়ের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপন ভাইয়ের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আবার তাদের যে হচ্ছে দেশ, রাবণের যে শাসন আমল ছিল, রাবণের শাসন ছিল শ্রীলঙ্কায়, আমরা বর্তমানে যে শ্রীলঙ্কা বলি এটাই হচ্ছে লঙ্কাপুরী, এটা হচ্ছে কি পুরী, লঙ্কাপুরী। লঙ্কাপুরী মানে হচ্ছে রাবণের যে দেশটা ছিল সেই দেশটা হচ্ছে লঙ্কা, দেশটা ওই দেশ বা জায়গাটাকে বলা হয় লঙ্কা, বা বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কায় হচ্ছে রাবণের রাজত্ব ছিল। তো এই শ্রীলঙ্কায় রাবণের রাজত্বে লক্ষণ চলে যায়। তো এই লঙ্কাকে মেঘনাদ রক্ষা করতে চায়, বা মেঘনাদ
মানে কি করতে হয়, দেশ রক্ষা করতে চায়, কিন্তু রাম এবং লক্ষণ ওই দেশকে ধ্বংস করতে চায় এবং দেশের মানুষকে ধ্বংস করে তার যে স্বার্থ ছিল বা তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করতে চায়। এটাই হচ্ছে আমাদের এই গল্পের বা আমাদের কবিতার একটা গল্প। তো এই গল্পটা মোটামুটি বুঝতে পারছো কিনা বলো, না বুঝলে আমি আবার বলবো। বুঝছো? গল্পটা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এই কবিতার গল্প। মানে এই কবিতার মধ্যে আমরা এই কথাগুলোই পাবো, বাট লাইনের মাঝে মাঝে আরো অনেক আছে, কারণ এখানে অনেক কঠিন কঠিন লাইন আছে, অনেক কঠিন কঠিন শব্দ আছে। তো এইবার বুঝছো কিনা বলো সবাই, বুঝছো? তো গল্পটা যদি মোটামুটি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে আর এখানে কোনো ঝামেলা থাকার কথা না, বা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। গল্পটা বুঝতে পারছো কিনা আমাকে একটু সবাই কমেন্টে জানাবা। ঠিক আছে, এইখানে মোট কথা হচ্ছে মেঘনাথ একজন দেশপ্রেমিক, যে দেশের জন্য জান দেয়, দেশের জন্য, দেশ রক্ষা করার জন্য কাজ করে। আর বিভীষণ একজন বিশ্বাসঘাতক, যে দেশকে ধ্বংস করে, দেশের মানুষকে ধ্বংস করে, নিজের আপন ভাইকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেয়। ঠিক আছে, আর এইখানে আমার কথা শোনা যায় না, কিন্তু সবাই বলতেছে জি স্যার বুঝতে পারছি। কথা শোনা যাচ্ছে না তারপরে বোঝা যাচ্ছে কেমনে? স্যার আপনি বুঝাইলে না বোঝার কোনো মানে হয় না। রে ফার্ম দেস নি রে, ফার্ম দিস না, ফার্ম দিস না, আমি কিন্তু ফার্ম বুঝি। ঠিক আছে, পোলাপাইন ফার্ম দিস না। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, গল্পটা বুঝতে পারছো? গল্পটা যদি বুঝে থাকো তাহলে আমাদের কবিতার লাইনগুলো বুঝতে সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের গল্প। তো এখন তোমরা আশা করো যে সৃজনশীলটা লিখতে পারবা। এই কবিতা নিয়ে সৃজনশীল আসলে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সৃজনশীল আসবে, এবং বিশ্বাসঘাতকতা নিয়ে সৃজনশীল আসবে। ক্লিয়ার? সবাই বলতেছো ক্লিয়ার? কথা তো শোনা যায়। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে। যে শুনতে পাচ্ছ না তার ফোনের স্পিকার চেঞ্জ করো, ফোনই চেঞ্জ করো। আর ফোন যদি চেঞ্জ না করতে পারো তুমি নিজেই চেঞ্জ হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা এবার কবিতার লাইনগুলো পুরোটা বুঝবো না, বাট যতটুকু বোঝানো যায় অতটুকু বুঝবো। সেটা হচ্ছে, দেখো আমাদের এই কবিতাটা কিভাবে শুরু হয়। আমাদের কবিতা বলে, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানুনি কেমনি আসি লক্ষণ পুষিল, রাক্ষসপুরে হাই তত উচিত কি তব। বলতেছে এতক্ষণে, এতক্ষণে মানে এতক্ষণ পরে, এতক্ষণ পরে। অরিন্দম, অরিন্দম মানে হচ্ছে যে শত্রুকে দমন করে, শত্রুকে দমন করে তাকে বলা হয়, দমন করে তাকে বলা হয় অরিন্দম। শত্রুকে যে দমন করে তাকে বলা হয় অরিন্দম। আর এই অরিন্দম হচ্ছে মেঘনাথ। মেঘনাথ হচ্ছে শত্রুকে দমন করে, মেঘনাথ হচ্ছে একজন সেনাপতি, বীর যোদ্ধা, যে তার সামনে কোনো শত্রু দাঁড়াইলে তাকে দমন করে বা তাকে নিঃশেষ করে। কইল এতক্ষণে অরিন্দম মানে মেঘনাথ বলল, কহিল, কহিল মানে বলল, বিষাদে, বিষাদ মানে মন খারাপ নিয়ে। এতক্ষণ পরে মেঘনাথ মন খারাপ নিয়ে বলল, জানুনি কেমনে আসি লক্ষণ পুষিল। বলল জানুনি, জানুনি মানে জানি না, আমি জানি না। লক্ষণ মেঘনাথ বলতেছে আমি জানি না কেমনে আসি লক্ষণ, লক্ষণ কিভাবে আসিল, লক্ষণ কিভাবে আসলো, পশিল, লক্ষণ পশিল রাক্ষসপুরী, লক্ষণ কিভাবে রাক্ষসপুরীতে বা রাক্ষসের রাজ্যে কিভাবে প্রবেশ করলো। পুশিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করলো। কি করলো? প্রবেশ করলো। কি করলো? প্রবেশ করলো। লক্ষণ পুষিল রক্ষণপুরে, লক্ষণ পুষিল রক্ষণপুরে। লক্ষণ কিভাবে প্রবেশ করলো? রাক্ষসদের রাজ্যে। হাই তত, তত শব্দের অর্থ কি তোমরা কি জানো? তত শব্দের অর্থ হচ্ছে চাচা। চাচা বলতেছে হাই তত উচিত কি তব, চাচাকে বলতেছে হে আমার চাচা, এটা কি উচিত, এটা কি উচিত, এটা কি ঠিক, এটা কি ঠিক। মেঘনাথ কি বলতেছে? চাচা এটা কি ঠিক। কেন বলতেছে? কারণ বিভীষণই তো, বিভীষণ এই চাচাই তো রাক্ষসপুরীর যে ঠিকানা, রাক্ষসপুরীর যে রাজ্যের রাস্তা, সেই রাস্তাটা চাচা দেখাইছে। এই কারণে চাচারে বলতেছে চাচা এটা কি উচিত, তুমি কি এই কাজটা ঠিক করলা। মেঘনাথকে বলতেছে চাচা তুমি কি এই কাজটা ঠিক করলা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? এই তিনটা লাইন বুঝতে পারছো কিনা বলো। শোনো, কেউ বাড়তি কোনো কথা বলার কোনো দরকার নাই, শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। আমি এরকম দেখতে চাই না যে 1000 কমেন্ট হয়েছে, 2000 কমেন্ট হয়েছে আমার ক্লাসে, আমার দেখার কোনো ইচ্ছা নাই। তোমরা ক্লাস বুঝতে পারলেই হবে। সো বাড়তি কোনো কথা বলবা না, বাড়তি কথা বলে কাউকে ডিস্টার্ব করবা না। ঠিক আছে, ঠিক আছে,
বুঝছো? 3 লাইন ক্লিয়ার। তাহলে এরপরের 3 লাইনে কি বলতেছে, তাহলে মেঘনাদ এই কথাগুলো তার চাচাকে বলতেছে, বলার পরে বলতেছে এই কাজ নিকোষা। নিকোষা এখন কে? নিকোষা হচ্ছে আমাদের রাবণের মা। নিকোষা হচ্ছে আমাদের রাবণের মা। রাবণের মা যদি হয় নিকোষা, তার মানে বিভীষণ যেহেতু আমাদের রাবণের ভাই, তার মানে বিভীষণের মাও হচ্ছে আমাদের নিকোষা। নিকোষা তাহলে আমরা কি পাইলাম? নিকোষা হচ্ছে আমাদের রাবণের মা, বিভীষণের মা, কুম্ভকর্ণের মা। ঠিক আছে, কুম্ভকর্ণ আমরা একটু পরেই পাবো। তাহলে আমাদের নিকোষা হচ্ছে কার মা? রাবণ, রাক্ষস শ্রেষ্ঠ। রাক্ষস শ্রেষ্ঠ ছিল, রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস ছিল হচ্ছে আমাদের রাবণ। সেই রাবণের মায়ের নাম হচ্ছে নিকোষা। সতী তোমার জননী, জননী মানে হচ্ছে মা। তাহলে বলতেছে নিকোষা সতী তোমার জননী। বলতেছে কি? বিভীষণকে বলতেছে চাচা নিকোষা সতী, নিকোষা তোমার মা, তোমার মা। সহোদর রাক্ষস শ্রেষ্ঠ। সহোদর, সহোদর মানে হচ্ছে ভাই। সহোদর শব্দের অর্থ কি? সহোদর শব্দের অর্থ হচ্ছে ভাই। বলতেছে সহোদর রাক্ষস শ্রেষ্ঠ, অর্থাৎ রাবণকে উল্লেখ করতেছে। কাকে উল্লেখ করতেছে? রাবণকে উল্লেখ করতেছে। বলতেছে তোমার ভাই হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস, তোমার ভাই হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ রাক্ষস। শুলি সম্ভানী, সম্ভানী, শুলি সম্ভানী হচ্ছে একজনের ভাইয়ের নাম। কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়। বলতেছে শুলি সম্ভানী হচ্ছে রাবণের আরেক ভাইয়ের নাম, কুম্ভকর্ণ রাবণের আরেক ভাইয়ের নাম। ভাতৃপুত্র, ভাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের ছেলে। ভাতৃপুত্র শব্দের অর্থ কি? ভাইয়ের ছেলে। এখন ভাইয়ের ছেলেকে, ভাইয়ের ছেলে হচ্ছে আমাদের মেঘনাদ। ভাইয়ের ছেলে আমাদের মেঘনাদ। মেঘনাদ হচ্ছে আমাদের কি? এই ভাতৃপুত্র দ্বারা মেঘনাদকে উল্লেখ করাচ্ছে। এরপরে বলতেছে বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে কি? বাসব শব্দের অর্থ হচ্ছে সূর্য। বাসব শব্দের অর্থ কি? হ্যাঁ, সূর্য। বাসব শব্দের অর্থ সূর্য বা ইন্দ্র। ইন্দ্র বা সূর্য। ইন্দ্র না, তাই না অপূর্ব? ইন্দ্র শব্দের অর্থ তো সূর্য, নাকি ইন্দ্র শব্দের অর্থ চাঁদ? একটু বলবা তুমি। হ্যাঁ, তাহলে বলতেছে কি বাসব বিজয়, অর্থাৎ সূর্য দেবতার সাথে মেঘনাদ যুদ্ধ করছিল। একটা সময় সূর্য দেবতার সাথে মেঘনাদ যুদ্ধ করে এবং যুদ্ধ করে ওই ইন্দ্রকে পরাজিত করে। ইন্দ্রকে কি করে? পরাজিত করে। ইন্দ্রকে পরাজিত করে, যার কারণে মেঘনাদকে বলা হয় বাসব বিজয়ী। ইন্দ্র নামক যে দেবতা ছিল সেই দেবতাকে মেঘনাদ পরাজিত করে, যার কারণে পরাজিত করার কারণে তাকে একটা টাইটেল দেওয়া হয়, যে টাইটেলকে বলা হয় বাসব বিজয়, অর্থাৎ ইন্দ্রকে যে দমন করেছে। ঠিক আছে, এই লাইনগুলো সবাই বুঝতে পারছো? এই লাইনগুলো দ্বারা মেঘনাদ বিভীষণের যে চারিত্রিক উচ্চতা, চারিত্রিক যে উচ্চতা, সেই উচ্চতাকে প্রমাণ করতেছে, চারিত্রের উচ্চতাকে বোঝাচ্ছে। তুমি তো, কুম্ভকর্ণ হচ্ছে ভাইয়ের নাম। এই কুম্ভকর্ণ খালি রুটি খাইতো আর ঘুমাইতো। কুম্ভকর্ণ খালি ঘুমাইতো। হিন্দুদের দেখবা বেশি ঘুমাইলে, হিন্দুরা বেশি ঘুমাইলে মায়ের বাপেরা বলে শালাই কুম্ভ, সরি, মা বাপ তো শালা বলে না, বলে কুম্ভকর্ণের মতো খালি ঘুমাস। কুম্ভকর্ণ রাক্ষস, একজনের একটা রাক্ষসের নাম। কুম্ভকর্ণ একটা রাক্ষসের নাম। সে খালি খাইতো আর ঘুমাইতো, আর কোনো কাজ করতো না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে চাঁদ, সূর্য না। ঠিক আছে, আমার ভুল হয়েছে। ইন্দ্র শব্দের অর্থ চাঁদ। তাহলে চাঁদের দেবতা হচ্ছে ইন্দ্র, যাকে দমন করে আমাদের মেঘনাদ, যার কারণে তাকে বলা হয় বাসব বিজয়ী। ক্লিয়ার সবাই এই কয়টা লাইন? তারপরের লাইনে আমরা যাই। নিজ গৃহপথ তত দেখাও, দেখাও তস্কর রে, চন্ডালে বসাও অনুরাজার অনলে, কিছু নাহি গঞ্জি তোমার গুরুজন তুমি। এরপরে কি বলতেছে আমাদের মেঘনাদ? এরপরে বলতেছে নিজ গৃহপথ, অর্থাৎ নিজের ঘরের যে রাস্তা, নিজের ঘরের যে রাস্তা তুমি দেখাও। বিভীষণকে মেঘনাদ বলতেছে নিজের ঘরের রাস্তা তুমি দেখাও। তত, তত শব্দের অর্থ আমরা অবশ্যই জানছি, চাচা। চাচাকে বলতেছে নিজ গৃহপথ তত দেখাও তস্কর রে। তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ হচ্ছে আমাদের চোর। তস্কর শব্দের অর্থ কি? তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। ঠিক আছে, এখন থেকে কাউরে যদি চোর বলতে চাও তাহলে তস্কর বলবা। চোর বললে সরাসরি গালি দেওয়ার মতো হয়, কিন্তু তস্কর বললে সে বুঝবে না। অপূর্ব ভাই, আমার যদি কোনো কিছু ভুল হয়, কারণ আমি তোমাদের ধর্ম সম্পর্কে কতটা জানি না, তো কোনো কিছু ভুল হইলে আমার বলবা। ঠিক আছে, আমি শুধরাইতে রাজি আছি, বাট হ্যাঁ 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 কইরা মানে আমারে হচ্ছে ডিস্টার্ব করবা না। ঠিক আছে, তাহলে বলতেছে তস্কর রে, চন্ডালে বসাও অনি রাজার অনলে। চন্ডাল মানে কি? নিচু জাত। এখন বলতেছে অনিল রাজার অনলে। অনল শব্দের অর্থ কি? অনল শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। অনল শব্দের অর্থ সিংহাসন। তাহলে মেঘনাদ বলতেছে যে নিচু জাতকে তুমি কি করতেছো? রাজার যে আসন আছে সেই আসনে বসাইতেছো। রাজার যে আসন আছে সেই আসনে তুমি কি করতেছো? বসাইতেছো। নিচু জাতকে তুমি রাজার আসনে বসাইতেছো। রাবণের মতো শ্রেষ্ঠ রাক্ষসের জায়গায় তুমি কারে বসাইতেছো? একজন চোরে বসাইতেছো, তাই না? এরপরে কিছু নাই গঞ্জি তোমার। কি বলতেছে? কিছু নাই গঞ্জি তোমার।
এখন বলতেছে গঞ্জি শব্দের অর্থ কি? গঞ্জি শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, নিন্দা, বদনাম, দুর্নাম করা, নিন্দা করা, বদনাম করা, দুর্নাম করা। এখন বলতেছে কিছু নাহি গঞ্জি তোমার, তোমার নামে আমি কোনো নিন্দা করতে পারবো না। কেন করতে পারবো না? তুমি আমার গুরুজন। চাচাকে বলতেছে চাচা তুমি তো আমার গুরুজন, তোমার নামে তো আমি নিন্দা করতে পারবো না, তোমার নামে তো আমি খারাপ কোনো কথা বলতে পারবো না, কারণ তুমি আমার চাচা। বিভীষণ তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, তাকে সে হত্যার পরিকল্পনা করতেছে, তারপরেও মেঘনাদ কি বলতেছে তুমি আমার চাচা, তুমি আমার গুরুজন, তোমার সাথে আমি কখনোই কি করতে পারবো না, খারাপ কোনো ব্যবহার করতে পারবো না, তোমাকে আমি কোনো বাজে কথা বলতে পারবো না, তোমাকে আমি ছোট করতে পারবো না। তার মানে কি এত কিছুর পরেও মেঘনাদ তার চাচার যে সম্মানটা, সেই সম্মানটা মেঘনাদ এখনো দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো ঠিক আছে, বুঝছো সবাই? এই কয়টা লাইন তাহলে সবার ক্লিয়ার আশা করা যায়, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো ভাইয়া, আমি অনেকখানি পড়ায় আসছি বাট জিজ্ঞেস করি নাই। তো এই কয়টা লাইন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো সবাই। যে কজন ক্লাসে আছো আলহামদুলিল্লাহ, এই কয়জন থাকলেই হবে, বাকিরা ক্লাস করলে করলি, না করলে দূরে গিয়ে মর, কোনো প্যারা নাই। কেউ যদি ক্লাস না করো কোনো প্যারা নাই আমাদের, আমরা 6 মাসে কোর্স শেষ করব, তারপরে দিব ছাইরা খাবি ভিক্ষা কইরা, কোনো প্যারা নাই, দিলাম ছাইরা খাবি ভিক্ষা কইরা, ডাইরেক্ট কথা। বুঝো নাই? আমরা 6 মাসে সিলেবাস কমপ্লিট করব, তারপরে তোমাদের ছাইরা দিব। ক্লাস যারা করবা না তারা খাইবা ম। ঠিক আছে, বুঝছো? সবাই ক্লিয়ার হয়েছে কিনা? নাবিয়া বলছো স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম থাকলে তুমি পরে রেকর্ড ক্লাস দেখবা, ঠিক আছে? রেকর্ড ক্লাস দেখতে হবে, তোমরা আজকে রেকর্ড ক্লাস দেখো, কালকে রেকর্ড ক্লাস গুলো, রেকর্ড ক্লাস আমাদের দেখতেই হবে, তো কোনো সমস্যা নাই। ঠিক আছে মারিয়া, হ্যাঁ স্যার। ডালিয়া ক্লিয়ার, রাহেনা, মেঘনাথ এর চাচা লক্ষণ। না, মেঘনাথের চাচা হচ্ছে বিভীষণ, মেঘনাথের চাচার নাম হচ্ছে বিভীষণ। মেঘনাথের চাচার নাম কি ছিল? বিভীষণ ছিল। ঠিক আছে জি ভাইয়া ক্লিয়ার। স্যার পিডিএফটা প্রত্যেক লাইনের লাইনে ব্যাখ্যা, লাইনের ব্যাখ্যা চাইতে হলে আমার ক্লাস করতে হবে, পিডিএফ এর মধ্যে কোনো ব্যাখ্যা নাই, পিডিএফ এর মধ্যে ব্যাখ্যাই যে এইভাবে লেখা আছে, আর প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আমার ক্লাস। তো আমার ক্লাস না করলে পিডিএফ এর পড়া বুঝবা না কিচ্ছু। তারপরের লাইনে আমরা যাই। এরপরে বলতেছে পিতৃতুল্য, তার মানে চাচা হচ্ছে আমাদের পিতার সমান, চাচা হচ্ছে পিতার সমান, তো চাচাকে আমরা সেই সম্মানটা দিচ্ছে মেঘনাথ। ছাড়োদার, যাই অস্ত্রাগার, এই যে ছাড়োদার, দ্বার শব্দের অর্থ হচ্ছে দরজা, দ্বার শব্দের অর্থ কি? দরজা। আমরা গল্প যখন বলছিলাম তখন বলছিলাম না মেঘনাথের হাতে কোনো অস্ত্র ছিল না, মেঘনাথ অস্ত্র নিতে যাইতে চাইছিল, মেঘনাথ অস্ত্র নিতে যাইতে চাইছিল, বাট মেঘনাথকে অস্ত্র নিতে যাইতে দেয় নাই আমাদেরকে বিভীষণ, আমাদের সেই অস্ত্রটা আনতে দেয় নাই। বলছে ছাড়োদার, যাই অস্ত্রাগারে। মেঘনাথ বলতেছে চাচা তুমি আমার দরজাটা ছেড়ে দাঁড়াও, আমার দরজাটা ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্রাগারে যাব, আমি কি অস্ত্র আনতে যাব। অস্ত্রাগার, অস্ত্রাগার মানে যেখানে অস্ত্র রাখা হয় তাকে অস্ত্রাগার বলা হয়। তাহলে আমি কি কোথায় যাব? আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজ সমভবনে, রামানুজ মানে হচ্ছে যে রামকে অনুসরণ করে, যে রামকে অনুসরণ করে, তাকে, যে রামকে অনুসরণ করে তাকে বলা হয় রামানুজ, যে রামকে অনুসরণ করে তাকে বলা হয় রামানুজ। তাহলে বলতেছে পাঠাইবো রামানুজ, অর্থাৎ রামানুজ দ্বারা এখানে লক্ষণকে ইঙ্গিত করা হচ্ছে, রামানুজ দ্বারা লক্ষণকে বলা হচ্ছে যে লক্ষণ রে সমভবনে। সমভবন শব্দের অর্থ কি? সমভবন শব্দের অর্থ হচ্ছে জমালয়, জমালয় মানে তাকে হত্যা করবে। জমালয় দ্বারা বোঝানো হচ্ছে যে লক্ষণকে আমি কি করব? হত্যা করব, আমাকে অস্ত্রটা খালি আনতে দাও। মেঘনাদ বলতেছে চাচা আমার দরজাটা ছেড়ে দাঁড়াও, আমাকে শুধু কি করো? অস্ত্রটা একবার আনতে দাও, আমি এই বেটা লক্ষণ যে কি করব? জমালয়ে পাঠাবো বা সমভবনে পাঠাবো। লক্ষার কলঙ্ক, লঙ্কার কলঙ্ক আজি ভজিব আহারে। কি বলতেছে? লঙ্কার কলঙ্ক। লঙ্কা বলতে এখানে কোন কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে বলো তো? আমার গল্পটা যারা শুনছো তারা এই লঙ্কা বলতে বুঝবা কোন জায়গাটাকে ইঙ্গিত করা হচ্ছে, একটু কমেন্টে জানাও। কার নেটে প্রবলেম এটাই বুঝি না, তোর না আমার? লঙ্কা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? লঙ্কা বলতে কমেন্টে জানাও। এখানে লঙ্কা বলতে আসলে শ্রীলঙ্কা বা রাবণের যে শাসনের যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে ইঙ্গিত করা হচ্ছে, সেই জায়গাটাকে ইঙ্গিত করা হচ্ছে। লঙ্কা বলতে এখানে, লঙ্কা বলতে এখানে বর্তমান শ্রীলঙ্কাকে বোঝানো হচ্ছে। আর লঙ্কা বলতে সেই সময় রাবণের যে রাক্ষসপুরীটা ছিল বা রাক্ষস যে রাজ্যটা ছিল, রাক্ষস যে রাজ্যটা ছিল সেই রাজ্যটাকে বলা হচ্ছে লঙ্কার কলঙ্ক। বলতেছে রাক্ষস রাজ্যের কলঙ্ক হচ্ছে কি? কলঙ্ক হচ্ছে লক্ষণ যে আমাদের রাজ্যে আসছে, লক্ষণের এত বড় সাহস যে আমার রাজ্যে পা দিছে, এটা আমাদের জন্য একটা কি? কলঙ্ক।
একজন নিচু জাতের মানুষ, একজন নিচু জাতের যোদ্ধা যে আমাদের রাজ্যে নিকম্বলা যজ্ঞাগারে পা দিছে, এটা আমাদের জন্য একটা কি কলঙ্ক, এটা আমাদের জন্য কলঙ্ক। এখন বলতেছে আমি এই কলঙ্ক আজই ভজিব আহারে, আহবে, আমি আজই এই কলঙ্ক কি করব, আহবে মানে হচ্ছে দূর করব, আমি এই কলঙ্কটা আজকে কি করব, দূর করব। কে চাইতেছেন? মেঘনাথ চাইতেছেন যে আমি এই যে কলঙ্কটা, তুমি আজকে যে কলঙ্কটা আমাদের গায়ে লাগাইলা, এই কলঙ্কটা আমি এখন কি করব, দূর করব, যেভাবে হোক। কিভাবে করব সেটা, সেটা আমি এই যে লক্ষণ, এই লক্ষণকে হত্যা করেই আমি এই কলঙ্কটা দূর করব। ঠিক আছে, বুঝতেছো সবাই? তারপরে কি বলতেছে, ভাইয়া চাচার জায়গায় চাকা লেখা, কই চাচার জায়গায় চাকা লেখা? ভাই এখন যদি চাচার জায়গায় চাকা দেখে তোরা আমারে ফাটাস, তাহলে কি হইব? চাচা তো কইতেছে, মুখে তো চাচা বলতেছে, এখন লেখার সময় যদি একটু ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কি হবে রে? হ্যাঁ, তুই যে ক্লাসে মনোযোগ দিতেছিস কিনা এটা বুঝবো কেমনে? এটা তো বুঝবো যে ভুলটা ধরতে পাই। একটা তো আকাম মনে করছি আজকে। কি আকাম করছি জানো? একটা আকাম করছি, সেটা হচ্ছে অনেকগুলো লাইন আমি আনি না এখানে। আচ্ছা একটা কাজ করি, একটু টাইম দাও। হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো কিনা আমাকে একটু কমেন্টে বলো যে ভাইয়া আমি বুঝতে পারতেছি। সবাই বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। ঠিক আছে, দুই একটা জায়গায় ভুল থাকে, এটা কেন ভুল থাকে? কারণ আমি চাই যে তোমরা ভুলটা ধরাই দাও। তোমরা ভুল ধরাই দিবা, তার মানে আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসে মনোযোগ দিতেছো। আর ক্লাসে মনোযোগ না থাকলে ভুলও বুঝবা না, যা কইতাছে তাতে হ্যাঁ ইয়েস, নো নো, ইয়া ইয়া, হ্যাঁ হ্যাঁ। একটা ছবি দেখো নাই? একটা ছবিতে কিন্তু বলে, মানে যাই বলে তাতে বলে ইয়া 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 ইয়া। একটা ছবি আছে ছোটবেলায় দেখছিলাম, ওই ছবিতে যাই বলে তাতে বলে ইয়া 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 ইয়া। কি ছবিটা দেখছো তোমরা কেউ? আমি কিন্তু ছোটবেলায় ছবি মুভি দেখতাম একটু। ওই ছবিতে একজনই আছে, ভারতের একজন নায়ক আছে, নায়কের নাম হচ্ছে জিৎ। ও হচ্ছে ইন্টারভিউ দিতে যায়, ইংলিশে কথা বলতে পারে না। তো ইন্টারভিউ টাইমে কেউ কিছু বললে ও বলে ইয়া ইয়া ইয়া, মানে ইংলিশে বলতে পারবে, এটা তো আসলে বলতে পারতেছে না, ইংলিশে কেমনে কথা বলবে? তো ওইটা বলতে না পারে ও যায়, যেই যেটাই বলে ও বলে ইয়া 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 ইয়া, মানে ওটাই ঠিক আছে। ঠিক আছে, তো আমি যদি ওইরকম কোনো ক্লাস নেই তাহলে তোমরা বলবো স্যারেরটাই ঠিক আছে। কিন্তু আমি যদি দুই একটা ভুল করি তোমরা ভুলটা ধরাই দিবা, তখন বুঝবা যে হ্যাঁ স্যারের ভুল আছে, তার মানে তোমার মনোযোগ আছে। ঠিক আছে কিনা? দেখছো আমার কত বুদ্ধি, কি একটা বুদ্ধি খাটাইছি। হ্যাঁ 100% লাভ, 100% লাভ 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 লাভ। আমি তো এখন ওই পিডিএফটা পাচ্ছি না রে, মেরে ফেললো। সবাই বুঝতেছো? তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কবিতা থেকে যদি তোমাদের সৃজনশীল আসে, তো সৃজনশীল আসলে আসলে কোন বিষয়গুলো থেকে সৃজনশীল সাধারণত প্রশ্ন হয়, তো সেই জিনিসগুলো আমরা এখন জানার চেষ্টা করব। কিন্তু জানার আগে আরেকটু চেষ্টা করে দেখি আর কি ক্লাসের মাঝখানে পাওয়া যায় কিনা। হারামজাদারে কই হারাইলাম, হারামজাদারে কোথায় হারাইলাম আমি? ও আমার আচ্ছা, তাহলে এতটুকু কি বুঝতে পারছো বা তোমাদের একটা আইডিয়া হয়েছে কিনা বলো? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কিভাবে লেখা বা কোন বিষয়ে লেখা, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা বলো? এখানে আরো কয়েকটা লাইন আছে, বাট লাইনগুলো আসলে আমার আরেকটা পিডিএফ এর মধ্যে ছিল, ওইটা আসলে আমি হারাই ফেলছি কোনো কারণে, ল্যাপটপেও তো পাই না রে। যাই হোক, এতটুকু আমরা যদি না বুঝো, আমরা বাকি অংশটুকু পরের ক্লাসে বুঝাবো। বাট এখন আমরা সৃজনশীলটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? মানে বাকি অংশটুকু আমি পাইতেছি না, ওইখানে পুরাটাই ছিল, কই যে রাখছি। যাই হোক, তাহলে দেখো আমরা আজকে এখন সৃজনশীলটা শিখি। এই কবিতা নিয়ে যদি তোমাদের সৃজনশীল আসে, এই সৃজনশীল যদি আসে, এই কবিতা নিয়ে যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন করা হয়, তাহলে কোনগুলো থেকে প্রশ্ন করা হইতে পারে, কোন বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হইতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলাপচারিতা করব। ঠিক আছে, এখন ও এই যে পাইছি পাইছি রে পাইছি। এখন দেখো এর পরের অংশটুকুতে কি আছে,
এর পরের অংশে বলা আছে উত্তরীয় বিভীষণ। এতক্ষণ মেঘনাথ যে কথাগুলো বলছে, এই কথাগুলো কবিতা সবটা শেষ করান আজকে। আচ্ছা ঠিক আছে, শেষ করাইতেছি। দেখো পাইছি, বাকি অংশ পাইছি, ঘাম ছুটে গেছে। এরপরে বাকি এতক্ষণ মেঘনাথ তার চাচাকে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর পরে চাচা বলতেছে উত্তরিল শব্দের অর্থ উত্তর দিল। উত্তরিল বিভীষণ বিথায়ে সাধন, উত্তরিল বিভীষণ বিথায়ে সাধন। বলতেছে মেঘনাথ তুমি যে সাধনা করতেছো এই সাধন বৃথা হবে, ব্যর্থ হবে। বৃথা শব্দের অর্থ কি? ব্যর্থ। বিভীষণ বলতেছে, বিভীষণ উত্তর দিতেছে তুমি যে চাইতেছো লক্ষণকে হত্যা করতে, তুমি যে চাচ্ছ লক্ষণকে মেরে ফেলতে, তুমি যে চাচ্ছ মেঘনাথকে ধ্বংস, আমাদের এই রাজ্যকে রক্ষা করতে, এটা এই সাধনা তোমার কি হবে? বৃথা যাবে, মানে ব্যর্থ হবে। ধমনী রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে বাজে করিব। বলতেছে ধর্মন মানে হচ্ছে ধর্ম, ধর্মন মানে হচ্ছে বুদ্ধিমান, ধর্মন মানে হচ্ছে বুদ্ধিমান বা জ্ঞানী, ধর্মন মানে হচ্ছে ধর্মন শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। বলতেছে বুদ্ধিমান আমি হচ্ছে বুদ্ধিমান, আমি কি? আমি বুদ্ধিমান। রাঘব দাস আমি হচ্ছে রাঘব দাস। রাঘব দাস বলতে এখানে রামের দাসকে বোঝানো হচ্ছে। রাঘব দাস বলতে এখানে রামের দাসকে বোঝানো হচ্ছে। আমি হচ্ছে রামের দাস। আমি কি? রামের দাস। কেন রামের দাস হইলাম? আমি তো রাক্ষস ছিলাম, রাক্ষস থেকে রামের দাস হইলাম কেন? কারণ হচ্ছে বিভীষণ রামের কাছ থেকে ধর্মের বিষয়ে দীক্ষা নিয়েছেন বা শিক্ষা নিয়েছেন, ধর্মের শিক্ষা নিয়েছেন, ধর্ম শিক্ষা নিয়েছেন। যাই কারণে বলতেছে আমি রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে বাজে করিব, অর্থাৎ আমি তার বিপক্ষে কেমনে যাই, যার কাছ থেকে আমি ধর্মের শিক্ষা নিয়েছি, আমি যার দাস, আমি তার বিপক্ষে কিভাবে যাব, আমি তার বিপক্ষে যায় কিভাবে কাজ করব, কথা বলবো। এটা কে বলতেছেন? বিভীষণ বলতেছে আমি তো আমার কি, আমি তো তার বিপক্ষে যাইতে পারবো না। আমি কার বিপক্ষে যাইতে পারবো না? রামের বিপক্ষে আমি যাইতে পারবো না, রামচন্দ্র দাসের বিপক্ষে আমি যাইতে পারবো না। এবং তুমি যে সাধনা করতেছে সেই সাধনাও তোমার ব্যর্থ হবে, সেই সাধনাও তোমার ব্যর্থ হবে। তারপরে কি বলতেছে? এরপরে বলতেছে রক্ষিতে অনুরোধ উত্তরিল কাতর রাবণী হে পিতৃব্য তব বাক্য ইচ্ছে মরিবার, রাঘবের দাস তুমি কেমনে এ অমুখে আনিলে এ কথা, তত কহি তাও দাস। কি বলতেছে? রক্ষিত অনিরোধে, অনুরোধ রক্ষা করার জন্য মেঘনাথ উত্তর দিল। মেঘনাথের পরে উত্তর দিতেছে উত্তরিল কাতর রাবণী। রাবণী মানে হচ্ছে রাবণের যে ছেলে তাকে রাবণী বলা হচ্ছে, যে কাতর কণ্ঠে কষ্ট ভারাক্রান্ত, ইমোশনাল হইয়া, কি হইয়া? ইমোশনাল হইয়া বলতেছে আমাদের মেঘনাথ বিভীষণের কথা শুনে সে ইমোশনাল হয়ে গেছে। এটা কইলো কি আমার চাচা? চাচা তুমি কইলা কি? ধর্মন না, ধমিন, আচ্ছা ধর্মন না ধমিন হবে। আচ্ছা ঠিক আছে ধমিন হবে। ঠিক আছে, দু একটা বানান এদিক সেদিক হইতে পারে, আমি আগেই ওইটা বলে দিলাম। হ্যাঁ, বলতেছে কি রাজা রজনীর পুত্র মানে কি রাঘবের ছেলে কাতর স্বরে বলল হে পিতৃব্য, মানে চাচাকে বলতেছে পিতৃব্য, পিতার সাথে তুলনা করতেছে। তবে বাক্য ইচ্ছে মরিবার। মেঘনাথ বলতেছে তাহলে আমার ইচ্ছা কি? মরবার। আমার ইচ্ছা আছে এবার আমার মরার। তুমি যদি কি করো, তুমি যদি এরকম উত্তর দাও যে তুমি হচ্ছে কি রামের দাস, তুমি রামচন্দ্রের দাস, তুমি আমাকে অস্ত্রাগারে যাইতে দিবা না, তুমি হচ্ছে তোমার শিক্ষার বিরুদ্ধে যাবা না, তাহলে কি? তাহলে আমার ইচ্ছা হয়েছে আমারে মেরে ফেলো। আমি কি করব? আমারে মেরে ফেলো, তাহলে আমারে মেরে ফেলো। রাঘবের দাস তুমি, তুমি হচ্ছে কি রামের দাস, কেমনে ও মুখে আনিলে এই কথা? বলতেছে তুমি রামের দাস, এই কথাটা কেমনে তুমি মুখে বলতে পারলা, এই কথাটা কেমনে তুমি তোমার মুখে আনতে পারলা? তত কহ তা দাসেরে, তত কহ তা দাসেরে। সেবককে বোঝানো হচ্ছে। এই ততক মানে চাচাকে বলতেছে তুমি তার সেবক বা তুমি তার দাস, এই কথাটা তুমি কেমনে আনলা? আচ্ছা দেখো কবিতাটা অনেক বড়, আমি যতটুকু তোমাদের দরকার বা যতটুকু পড়লে তোমরা মোটামুটি প্রশ্ন অ্যান্সার করতে পারবো আমি ততটুকু পড়াবো। ঠিক আছে, প্যারা নিও না, প্যারা নাই, আমি থাকতে কোনো প্যারা নাই। ঠিক আছে, তারপরে কি বলতেছে? তারপরে বলতেছে স্থাপলি, বলতেছে কি এরপরে বলতেছে স্থাপিলা বিধুরে বিধি স্থূল ললাটে শশীযান গড়াগড়ি ধুলয় হে রক্ষ রথি ভুলিনে কেমনে, কে তুমি জনম তব কোন মহাকুলে, কোথা সে অধম রাম স্বচ্ছ সররে। এরপরে বলতেছে স্থপিল, ঈশ্বরের চাঁদকে বোঝানো হচ্ছে। বিধুর শব্দের অর্থ হচ্ছে চাঁদ। বিধুর শব্দের অর্থ কি? বিধুর শব্দের অর্থ, ভাইয়া দুই একটা বানান এদিক সেদিক হইলে তোরা এত রাইগা যাস কেন রে ভাই?
কি সমস্যা বলো? লেখার সময় দু একটা বানান এদিক সেদিক হইতে পারে, এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই, ঠিক আছে? বইয়ে যেটা আছে ওইটা ঠিক আছে, আমার বানান ভুল আছে, আমি এটা স্বীকার করি, কারণ আমার লেখার সময় অনেক বানান ভুল হয়। হ্যাঁ, বাংলা লেখার সময় টাইপিং করার সময় অনেক ঝামেলা হয়। ঠিক আছে, তমুক হবে না অমুক হবে, আচ্ছা গেল। তাহলে এখন বলতেছে ঈশ্বরের চাঁদকে আকাশের বুকে স্থল ভাবন স্থাপন করেছেন, সেটা কি কখনো আকাশে থেকে ছিটকে পড়ে ধুলায় গড়াগড়ি খায়? এখন বলতেছে যে আহ মেঘনাথ, মেঘনাথ বলতেছে, মেঘনাথ তাকে বলতেছে আমি তো শ্রেষ্ঠ, রাক্ষস শ্রেষ্ঠের ছেলে, যেই ছেলে আকাশের চাঁদ, সে কি আকাশের চাঁদ কি কখনো ধুলায় গড়াগড়ি খাবে? আমি একজন বীর যোদ্ধা, আমি একজন কি, মেঘনাথ বলতেছে আমি একজন বীর যোদ্ধা ছিলাম, আমি একজন সাহসী যোদ্ধা ছিলাম, আমি একজন বাসব বিজয়ী, আমি কিভাবে, আমি কিভাবে ধুলায় গড়াগড়ি খাবো? আমি তো চাঁদের সাথে, আমার তুলনা চাঁদের সাথে, আমার সাথে তুলনা তো ধুলার সাথে না। তো এরকম একজন মানুষ, সে এরকম একজন যোদ্ধা, সে কিভাবে, কিভাবে ধুলায় গড়াগড়ি খাবে? এটা কখনোই সম্ভব না। তার মানে কি, মেঘনাথ তার শ্রেষ্ঠত্ব, মেঘনাথ তার আভিজাত্য তুলনা করতেছে, আভিজাত্য এখানে প্রকাশ করতেছে, প্রকাশ করে বলতেছে কখনো এটা সম্ভব না, কখনোই আমি আত্মসমর্থন করবো না, কখনোই আমি আমার প্রাণ ভিক্ষা চাইবো না, লক্ষণদের কাছে, রামের কাছে কখনোই প্রাণ ভিক্ষা চাইবো না। তুমি তোমার যে রাম আছে, রামকে সামনে নিয়ে আসো। কি বলতেছে, জনং তব কোন মহাকুলে, কোথা সে অধম রাম, রামকে বলতেছে ওই অধম রাম কোথায় আছে, স্বচ্ছ সরোবরে, তাকে সরোবরে বা সামনে আসতে বলো, রামকে সামনে আসতে বলো, বা রামকে তুমি সামনে নিয়ে আসো। আমি তো কি করব না, আমি কখনোই আমার যে শ্রেষ্ঠত্ব সেটা হারাবো না, আমি কখনোই আমার প্রাণ ভিক্ষা চাইবো না। তো তুমি তোমার রামকে বলো আমার সামনে আসতে, এবং আমার সামনে এসে যুদ্ধ করতে বলো, এই কথাটা বলছে। ঠিক আছে, এরপরে বলতেছে করবলি রাজহংস গঙ্গ পঙ্কজ কননে যাই কি সে কভু প্রভু উপকূলে শালিলে শৈবল দদরে দামন মিঘেদি কেশিরি। এরপরে বলতেছে মিঘেদি কেশিরি মানে হচ্ছে সিংহ, মিঘেদি কেশিরি মানে হচ্ছে কি, সিংহ। মেঘনাথ বলতেছে সিংহ কখনো কি করে না, সিংহ কখনো পরাজিত হয় না, সিংহ যখনই, সিংহ বয়স্ক হয়ে গেলেও সে সিংহই থাকে, সিংহ সবসময়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপরে বলতেছে করি, করি বলি রাজহংস পঙ্কজ কননে। এর বলতেছে রাজহংস, রাজহংস মানে হচ্ছে রাজহাঁস, রাজহাঁস মানে হাজার কি বলে, হাঁসদের রাজা, যে হাঁস জাতি আছে সে হাঁস রাজিদের রাজা, মানে রাজার সাথে তুলনা করতেছে। পঙ্কজ কননে যাই কি সে কবু প্রভু পুকুল পলিলে, পঙ্কজ করণ মানে হচ্ছে আহ পানা, পানা চিনো, ওই যে যে কি বলে এটা, পানা, কচুরি পানা আর কি। তো বলতেছে রাজহাঁস কখনো কচুরি পানার মধ্যে যায় না, রাজহাঁস কখনো কি হয় না, নোংরা পানিতে যায় না, রাজহাঁস যদি যায় সে পরিষ্কার পানিতে যায়, রাজহাঁস যদি যায় রাজার মতো রাজার ভেষ ধরে যায়। তো বলতেছে পঙ্কজ কননে, রাজহাঁস কখনো পানা, কচুরি পানার ভিতরে যায়, সাঁতার কাটে না। ঠিক আছে, যায় কি সে কবু, কখনো কি যে যায় প্রভু উপকূল শালিলে। এরপরে বলতেছে শৈবাল দলের ধাম মিঘের কেশিরি, শৈবাল কি বলে, শ্যাওলাযুক্ত পানিতে কখনোই সে কি করে না, খেলা করে না, শ্যাওলাযুক্ত পানিতে সে কখনোই খেলা করে না। এরপরে বলতেছে মৃগেল কেশ, এরপরে বলতেছে সিংহের সাথে তুলনা করতেছে, এরপরে সিংহের সাথে তুলনা করা হচ্ছে, বলতেছে যে করে হে, হে বীর কেশরী সন্তোষ শ্রীগালে মিত্রি ভাবে অজ্ঞদাস বিজ্ঞত তুমি, অদিত নহি কিছু তোমার চরণে, তোমার ভাইয়া। হ্যাঁ, সরোবর মানে হচ্ছে জলাশয়। হ্যাঁ, পঙ্কজ শব্দের অর্থ কাদা। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি, হ্যাঁ। আচ্ছা, কালকে, কালকে আমরা এখান থেকে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। হুদাই কমেন্ট করে, আচ্ছা স্যার আজকে হাঁপাই গেছেন মনে হচ্ছে। হ্যাঁ স্যার দেখেন, তো হচ্ছে আসলে কিছু কিছু ভুল হচ্ছে। তো হ্যাঁ, পঙ্কজ শব্দের অর্থ কাদা, কাদার মধ্যে যায় না। শৈবাল অর্থ হচ্ছে শ্যাওলা, কোকিল শালিলে, সরোবরে,
সরবরাহের সামনে, এটা স্বচ্ছই সরবরাহ, আমরা সামনাসামনি বলছিলাম। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আজকে রাখি, ঠিক আছে, শেষ করা যাবে না। আচ্ছা, শেষ করতে গেলে আসলে ঝামেলা যায়, এত বড় ক্লাস করে ঠিক হবে না। আচ্ছা দেখো, আমি ক্লাসটা এখানে শেষ করে আমি এইটা আরেকদিন পড়াই দিব, আরো অনেক আছে, অনেক আছে, এগুলো শেষ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো বাংলা ক্লাস এত বড় না নেই, হ্যাঁ। তো কি বলো তোমরা, আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ ভাইয়া, বেশি পড়াইলে আবার পরে মনে রাখতে পারবে না, ঝামেলা হয়ে যাবে, তোমাদেরই ঝামেলা হবে। সেই পর্যন্তই রাখি, আরো অনেক আছে, এই কবিতা প্রায় 60-65 লাইনের একটা কবিতা, তো এত বড় পড়াইলে পরে তোমাদের ঝামেলা হবে। আচ্ছা, আচ্ছা তৌফিক আর হচ্ছে আমাদের হচ্ছে মুস্তাফি মিমি। আচ্ছা দেখো, ক্লাসের মধ্যে হুদায় কমেন্ট করা ডিস্টার্ব করা কথা আসলে ঠিক না। আচ্ছা, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই ক্লোজ করি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, হ্যাঁ। তো ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাস কেমন লাগছে একটু একটু বলবা, আমি পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, বাট আমি পিডিএফটা দেওয়ার পরে আমি বাকি অংশটা বুঝাই দিব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, আগামী ক্লাস বলতে কালকে ইনশাআল্লাহ বাংলা ক্লাসটা দেখাই দিব, কালকে আমরা ক্লাসটা নিব, কালকে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কালকে আমি পড়াই দিব, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার।